অনর প্রিয় গাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজকে দুপুরে চিকেন বিরিয়ানি বানাবো হায়দ্রাবাদি স্টাইলে। বিয়ের পর যখন ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে শুরু করলাম তখন বুঝলাম দীপের কলকাতা স্টাইল বিরিয়ানি একদমই পছন্দ না। হায়দ্রাবাদি বিরিয়ানি খেতেও খুব ভালোবাসতো। ব্যাঙ্গালোরের বেশিরভাগ দোকানেই হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি বানাতো, যেখানে আলু থাকতো না, আর স্বাদটাও একদম অন্যরকম। সে তো আমি পড়তাম মহা ফাঁপড়ে। দীপ প্রত্যেক উইকেন্ডে বলতো চলো বিরিয়ানি খেয়ে আসি, আর এদিকে বিরিয়ানি বলতে আমার মাথায় ঘুরঘুর করে কলকাতার সেই ঝরঝরে আলু দেওয়া গোলাপ জল, কেওড়া জল আর আতরের গন্ধ মিশ্রিত বিরিয়ানি। টরন্টোতে যখন থাকতাম ওখানে যে দোকানটা থেকে বিরিয়ানি আনতাম ওটাও কিন্তু হায়দ্রাবাদি স্টাইলেই বানানো। আবার ক্যালগেরিতে এসে যে বিরিয়ানির দোকানটা খুঁজে পেয়েছি সেখানেও হায়দ্রাবাদি স্টাইলেই বানায়। তাই আমাকে বাধ্য হয়ে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটাও ভালো লাগাতে হয়েছে। খুব একটা খারাপ লাগে না, তবে কলকাতার বিরিয়ানি আমার মনে সবসময় অনেকটা জায়গা জুড়ে আছে। চিকেনটা গতকাল রাত থেকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনে দিয়েছিলাম দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, সাদা তেল, নুন আর ঘরে বানানো বিরিয়ানি মশলা। আরও অনেক কিছু দেওয়া হয় এটাতে, সেগুলো আমার কাছে এখন নেই। গোলাপ জল, কেওড়া জল, পুদিনা পাতা, ধনে পাতা। যদিও এগুলো ছাড়াই খেতে খুবই সুন্দর হয়েছিল। আসলে এখানে তো কিছুই পাচ্ছি না সেরকম আমাদের মনের মতো খাবার, তাই এইটাই আমাদের কাছে যেন অমৃত। এই জলটায় গোটা গরম মশলা আর একটু জয়িত্রী দিয়েছি। একদম প্রথম লেয়ারে যে চালটা দেব সেটা আগে থেকে তুলে রাখবো। বাকি চালটা আরেকটু সিদ্ধ হতে দেব, যেটা দ্বিতীয় লেয়ারে দেব। প্রথম লেয়ারে যে ভাতটা দেওয়া হয় সেটা খুব বেশি সিদ্ধ হয়ে যায়, কিন্তু যবে থেকে আমি এই পদ্ধতিতে লেয়ার বানাই তবে থেকে গোটা বিরিয়ানির চাল সমানভাবেই সিদ্ধ হয়। আজ তো শুক্রবার, মহাশয়ের স্কুল ছুটি। ওদের অল্টারনেটিভ একটা করে ফ্রাইডে ছুটি থাকে। এই জন্যই আজকে বিরিয়ানি বানানোর প্ল্যান করেছি। চালের লেয়ারটা করার আগে আমি তো চিকেনটা একটুখানি রান্না করে নিলাম। আসলে কিন্তু বড় বড় রেস্টুরেন্টে এই হায়দ্রাবাদি বিরিয়ানির চিকেন ওরা রান্না করে না আগে থেকে। এই ম্যারিনেট করা চিকেনটার ওপরই খুব অল্প সিদ্ধ করা চাল ছড়িয়ে পুরোটাই একদমেই বানানো হয়। কিন্তু আমি যেহেতু বিরিয়ানিতে খুব একটা সিদ্ধহস্ত নই, তাই কোনো রিস্ক নিই না। চিকেনটা ভালো করে রান্না করে তারপরেই বিরিয়ানিটা বানাই, তাতে খেতে যেমনই হোক। প্রথম লেয়ারটা দেওয়ার পরে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা আর আমার মায়ের হাতের তৈরি সেই ঘি ছড়িয়ে দিলাম। ইন্ডিয়া থেকে এনেছিলাম ওইটুকু কোটোর ঘি এখনও চলছে। এরপরে দ্বিতীয় লেয়ারটাও করে নেবো। ওপর থেকে আবার বিরিয়ানি মশলার ঘি ছড়িয়ে দেবো। আর একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিতে হতো ওপর থেকে ছড়ানোর জন্য, কিন্তু আমি তো ভুলে গিয়ে সব একসাথে ম্যারিনেট করে দিয়েছি চিকেনের সাথে। মোটামুটি সব কাজ হয়েই গেছে। এইবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ফ্রাইং প্যানের ওই ঢাকনাটাকে পুরোটা মুড়ে দেবো, যাতে কোনো দিক থেকেই কোনো হাওয়া না বেরোতে পারে, পুরোটা যেন এয়ার টাইট থাকে। এবার আধ ঘন্টা মতো এটাকে স্টিমে বসিয়ে রাখবো, টেম্পারেচার একদম অল্প রেখে। এই গ্রানাইটের ফ্রাইং প্যানগুলো যখন প্রথম কিনেছিলাম কলকাতায় তখন কিন্তু কোনো খাবার বা তরকারি তলায় লেগে যেত না, এত সুন্দরভাবে রান্না করা যেত। আমার মনে আছে রনকে আমি পোচ বা অমলেট করে দিতাম বিনা তেলে, কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখি কোনো মশলা কষানোর সময় তলায় লেগে যায়। রান্নাঘরের কাজ কমপ্লিট, বিরিয়ানিটা তো এখন স্টিমে থাকবে কিছুক্ষণ। আমি ততক্ষণ ঘরটা একটু পরিষ্কার করে নিই। এখানে এমনি ঘরের ভেতর খুব একটা ধুলোবালি হয় না। এই যেমন এটা একটা ছোট ঘর, এখানে তো আমরা থাকিও না, কোনো জিনিসপত্রও নেই, প্রায় সময় বন্ধই থাকে, তাই এই ঘরটাতে সেরকম কোনো ধুলোবালিই থাকে না। আমার মেনলি রান্নাঘরটাই একটু যা নোংরা হয়, রান্না করার সময় এটা ওটা নিচে পড়ে থাকে, আর রনও যেটুকু নোংরা করে। এছাড়াও আমরা যেহেতু জুতো পরেই ঘরে ঢুকি, কারণ এখানে দরজার বাইরে করিডোরে কিচ্ছু রাখার নিয়ম নেই। ইন্ডিয়াতে যেমন আমরা জুতো খুলেই ঘরে ঢুকতাম, তাই জুতোর নোংরাটা কখনোই ঘরে যেত না। জুতো রাখার যদি কোনো জায়গাও করি সেটাকেও ঘরেই রাখতে হবে, বাইরে কোনোভাবেই রাখা যাবে না। ওই জুতোর নোংরাটা পায়ে পায়ে গোটা ঘর হয়। আমরা এখন যে ঘরটায় ভাড়া থাকি সেখানে মেন দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রান্নাঘর। আর রান্নাঘরে তো আমাদের সকলেরই সারাদিন যাতায়াত, তাই ওই জায়গাটাকে কিছুতেই এড়ানো যায় না। যেখানটায় এসে জুতো খুলি এবং বক্সের ভেতর ঢুকিয়ে রাখি, ওই জায়গায় যে নোংরাগুলো থাকে পায়ে পায়ে গোটা ঘর হয়ে যায়। গ্রীষ্মকালে তাও ঠিক আছে, শীতকালে অবস্থা আরও শোচনীয় হয়ে যায়। জুতোয় লেগে থাকে বরফ, আবার এখানে বরফ গলানোর জন্য এক ধরনের নুন এরা রাস্তায় ছড়াতে ছড়াতে যায়, সেইগুলো জুতোয় লাগে এবং জুতো সমেত আমরা ঘরে ঢুকি, ঘরের মেঝেটা পুরো সাদা সাদা হয়ে যায়। শীতকালে ওই জন্য বাইরে থেকে ঘরে ঢোকার পরেই জুতো খুলে সরিয়ে রাখার সঙ্গে সঙ্গেই মেঝেটা পরিষ্কার করে নিতে হয়।
এইসব অভিজ্ঞতা আমার টরন্টোতে থাকাকালীনই হয়ে গেছে। তবে টরন্টোয় যে বাড়িটায় ভাড়া থাকতাম সেখানে বাড়িতে ঢুকেই আগে বাথরুম ছিল এবং বাঁদিকে একটা ছোট্ট জায়গা ছিল যেখানে আমাদের শুর একটা রাখা থাকতো। ওই জায়গাটা দিয়ে সারাদিন সেইভাবে আর আমরা হাঁটাচলা করতাম না, তাই জুতোর নোংরাটা সারা ঘরে ছড়াতোও না এবং আমরা প্রথমে এসেই বাথরুমে হাত পা ধুয়ে ঘরে ঢুকতাম। এই যে আমাদের বিরিয়ানি রেডি, চলো এবার খেয়ে নেওয়া যাক। রনকে তো আগেই খাইয়ে দিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল বিরিয়ানিটা। নুন একদম ঠিকঠাক, ঝরঝরে চাল, তলায় একদমই লেগে যায়নি, চিকেনগুলোও সুন্দর গলে গেছে। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আর রণ গেলাম লন্ড্রি রুমে। এর আগেও 2-3 বার জামা কাপড় পরিষ্কার করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে নিয়ে আসা হয়নি। তাই ভাবলাম আজকে তোমাদেরকেও নিয়ে যাই আর দেখাই আমাদের লন্ড্রি রুমটা ঠিক কেমন হয়। এইরকম একটা ঘরের মধ্যে প্রচুর ওয়াশিং মেশিন আর ড্রায়ার রাখা আছে। আমি সবসময় সপ্তাহের মাঝখানে আসি এখানে, কারণ উইকেন্ডে প্রচুর ভিড় থাকে, মেশিন খালি পাওয়া যায় না। যেহেতু গোটা সপ্তাহ জুড়ে সবাই কাজে ব্যস্ত থাকে, তাই ঘরের কাজ, জামাকাপড় পরিষ্কার করা এগুলো সবাই সপ্তাহের শেষেই করে। অবশ্য যাদের ঘরের ভেতরে ওয়াশার বা ড্রায়ার আছে তারা দিনের যে কোনো সময় অফিস থেকে এসে বা একটু ফাঁকা সময় পেলেই জামাকাপড় পরিষ্কার করে নিতে পারে। আর এদিকে আমাদের প্রচুর সাজসজ্জা করে বেরোতে হয়। যে ব্যাগটায় জামাকাপড় জমাই সারা সপ্তাহ সেটা নিতে হয়, ডিটারজেন্ট কন্টেনার, সঙ্গে লন্ড্রি করার জন্য একটা কার্ড ক্যারি করতে হয়, যে কার্ডে টাকা ভরা থাকে সেই কার্ড সোয়াইপ করেই মেশিন চালাতে হয়। সাথে একটা চাবি ক্যারি করতে হয়, না হলে লন্ড্রি রুমের অ্যাক্সেস পাওয়া যাবে না। একদম প্রথম দিনই চাবির সাথে একটা করে ফোব দিয়েছিল, যেটা দিয়ে মেন গেট সমেত এই অ্যাপার্টমেন্টের সব জায়গায় আমি অ্যাক্সেস করতে পারবো। লন্ড্রি রুমের পাশেই রয়েছে একটা লাইব্রেরি। শুধু লাইব্রেরি নয়, এখানে ছোটদেরও অনেক টুকরো টুকরো খেলার জিনিস আছে। আসলে লন্ড্রি করতে যখন কেউ আসে তখন কিছুটা সময় তো বসেই থাকতে হয়, তাই জন্যই এরকম ব্যবস্থা, সময় কাটানোর জন্য। জামা কাপড় যখন ওয়াশিং মেশিনে দিই এই সময়টাই বসে থাকি। ওয়াশ হয়ে যাওয়ার পর ওই জামা কাপড়গুলো ড্রায়ারে দিয়ে আমি বাড়ি চলে যাই, কারণ ওয়াশ করতে নেয় 35 থেকে 40 মিনিট, কিন্তু ড্রাই করতে নেয় পুরো 1 ঘন্টা। তাই জামা কাপড় ড্রায়ারে দিয়ে ফোনে টাইম সেট করে আমি বাড়ি চলে যাই, ঠিক 1 ঘন্টা পর এসে আবার নিয়ে যাই। এই অ্যাপার্টমেন্টে থাকছি বলে কিন্তু এই লন্ড্রি রুমটা আমার জন্য ফ্রি নয়। যতবার আমি ওয়াশ বা ড্রাই করব ততবার আমাকে পেমেন্ট করতে হবে। ওই যে তখন বললাম একটা কার্ড ক্যারি করতে হয় লন্ড্রি রুমের জন্য, ওই কার্ডেই টাকা ভরা থাকে। প্রত্যেকটা মেশিনেই এরকম কার্ড সোয়াইপ করার জায়গা আছে। এটা না করা অবধি কিন্তু মেশিন কোনোভাবেই চালু হবে না। জামা কাপড় ওয়াশ করতে নেয় $3.20। এটা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 210-12 টাকা মতো। আর ড্রাই করতে নেয় $2.70। এটা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 180 টাকা মতো। এরপরে কথা ছিল রনকে নিয়ে পার্কে যাব, কিন্তু তারপর দেখলাম ঘরের 2-1টা জিনিসও শেষ হয়ে গেছে, বাজার যেতে হবে। দীপ বলল তোমরা পার্কে যাও, আমার কাজ একটুখানি বাকি আছে, ওটা শেষ হলে তোমাদের সাথে আমি জয়েন করে নেবো। সকালের দিকে ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল বলে আমি শুধু একটাই হাই নেক পরে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আবার বাড়ি গিয়ে আমাকে জ্যাকেট পরে বেরোতে হলো। এই গাড়িটা হচ্ছে রনর প্রিয় গাড়ি। এটা যেখানেই দেখে ও একদম দাঁড়িয়ে যায়, এটাকে কিছুক্ষণ দেখে আর বলে এই গাড়িটা আমি কিনবো। এটা ওর খুব প্রিয় গাড়ি। যত সন্ধে হতে লাগলো টেম্পারেচার আরও ড্রপ করতে লাগলো। এখন ঘড়িতে সময় সন্ধে 8টা। এখানে তো রাত 9:30-10টা অবধি দিনের আলো থাকে, তবে এটা শুধু গ্রীষ্মকালেই। শীতকাল এলেই দিন ছোট আর রাত বড় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। এখন প্রায় সমস্ত সুপার মার্কেটগুলোতেই দেখি এরকম বাহারি ফুলের গাছের সম্ভার। এখানে এখন রেস্টুরেন্টে, রাস্তায়, বিভিন্ন মলে বা নিজের বাড়িতে শুধু এরকম রং বেরঙের ফুল গাছ লোকজন লাগায় নিজেদের পছন্দ মতো, কারণ শীতকাল এলে তো কোনো গাছ এইভাবে বাঁচানো যায় না। আমাদের ওখানে আবার উল্টো, শীতকাল এলেই আমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ কিনে আনি, নিজের বাগানে বা বাড়ির ব্যালকানির টবে লাগাই। আমরা যতই উন্নত হয়ে যাই, যত কিছুই আবিষ্কার করে ফেলি না কেন, প্রকৃতির কাছে কিন্তু আমরা অসহায়। যাই হোক, চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভ্লগ দেখে যদি ভালো লাগে তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই যদি ভালো লাগে। আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে। আজকের মতো গুড নাইট।